আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। গুম, খুন, নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার। কৌশলের নামে বিএনপি গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। হস্তক্ষেপ নয়, কেবল ভোট পর্যবেক্ষণ করার কথা জানালো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। সিকিউরিটি অ্যালার্ট জারি করতে হবে না বলে আশা। এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। ইউরোপ, ন্যাটো সদস্য দেশগুলোর নতুন উদ্বেগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে বিগত সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছেন, কৌশলের নামে কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতন্ত্রের পথে কেউ কেউ বাধা হতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা বিতর্কিত। রাহুল রায় রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতিতদের নিয়ে ধারাবাহিকভাবেই নানা আয়োজন করে আসছে আমরা বিএনপি পরিবার। আগের অনুষ্ঠানগুলোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারের সঙ্গে সশরীরে মতবিনিময় করলেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্ষোভ আর কষ্টের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। বক্তব্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের সবসময় স্মরণে রাখার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে। শহীদদের নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপর বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্নভাবে নির্যাতিত, পঙ্গুত্ব বরণ করেছেন 24-এর আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, এমন আপসহীন নেতাকর্মীদেরকেও ষড়যন্ত্র করে রুখতে পারবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা।
রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। গণমাধ্যমকে তিনি বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনা এবং সেখানে প্রার্থীর নাম যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। সম্প্রতি বিদেশের পোস্টাল ব্যালট নিয়ে কিছু অভিযোগ করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে শুরুর দিকে রাখা হয়েছে দাড়িপাল্লা, হাত পাখা ও শাপলাকলি প্রতীক, অথচ ধানের শীষ প্রতীক এমনভাবে দেয়া হয়েছে যেন ভোটারদের চোখে না পড়ে। এই নিয়ে ইসিতে 2 দফা অভিযোগ দিয়েছে বিএনপি। পোস্টাল ব্যালটে বিদেশের জন্য কোনো পরিবর্তন হবে না। দেশের জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি দেওয়া যাবে, এই যে নর্মাল ব্যালট, যেমন আপনি টাকা 25, টাকা 10, যে ব্যালট পেপার ছাপা হয়ে ওঠে, এটা তো আর সময় লাগবে না। তো চিন্তা ভাবনা করতেছি আচ্ছা নর্মাল ব্যালট পাবো। আগেও নর্মাল ব্যালটই পাঠাতে হতো, বিদেশে যেহেতু সময় হয় না, অনেক আগে পাঠাতে হবে, আসতে যেতে প্রায় পোস্টাল ব্যালটের মানে বেশি পোস্টাল ব্যালট। জি স্যার, মানে যেখানে যে মার্কা থাকবে স্যার, যেখানে যে মার্কা থাকবে সেই মার্কাগুলো আপনারা রাখবেন না? মার্কা আমরা ওই নাম সহ থাকবে, নাম সহ মার্কা দিবেন। চিন্তা ভাবনা করতেছে নাম সহ ব্যালট থাকবে, যে যেমন ঢাকা 10-এ ব্যালট স্থাপনা আছে ধরেন। জি জি, চিন্তা ভাবনা করতেছি এখন, শুধু বলেন যে বিবেচনা, চিন্তা ভাবনা করতেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের উপপ্রধান ইন্তালাসে বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপ নয়, কেবল পর্যবেক্ষণ করবেন তারা। আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে সাংবাদিকদের সে কথা জানিয়ে তিনি আরও বলেন, কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেগুলো প্রতিবেদনে উল্লেখ করা হবে। তিনি আশা করেন এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যাতে সিকিউরিটি অ্যালার্ট জারি করতে হয়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। সকালেই দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে রওনা হন ইউরোপের বিভিন্ন দেশের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক। Madaripur, we will also cover Shoriatpur and Gopalganj. So we are traveling there today and we are going to observe the pre-electoral administration. ছোট্ট আনুষ্ঠানিকতায় পর্যবেক্ষকদের দিক নির্দেশনা দেন দলের উপপ্রধান। আমি আবারও মনে করিয়ে দেই, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপ না করার মূলনীতি মেনে চলবে। অর্থাৎ আমাদের দলটি কেবল তথ্য সংগ্রহ করবে। আর নির্বাচনের 2 দিন পর আমাদের পর্যবেক্ষণে তুলে ধরা হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্বাচন হয়েছে কিনা। কোনো ব্যত্যয় দেখতে পেলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাবো না, কারণ এটা আমাদের কাজ না। আমাদের কাজ শুধু পর্যবেক্ষণ করা। ইন্তালাসে জানান, দেশের 64টি প্রশাসনিক জেলার শহর থেকে গ্রামে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধি এবং তরুণ কর্মীদের সঙ্গে কথা বলবেন তারা। নির্বাচনের দিন তাদের সঙ্গে যোগ দেবেন আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। আমরা জানি 2024 সালে কি হয়েছে এবং তাতে এই দেশে কি পরিবর্তন এসেছে। তবে এর চেয়ে বেশি কিছু বলা সময়োপযোগী হবে না। আমরা আশা করি একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশী হতে পেরে আমরা গর্বিত, কারণ দেখতে পাবো যে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত 2005 সালের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী কাজ করবে ইউরোপের এই দলটি। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। মস্কোতে রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে কূটনীতিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রদূত নজরুল ইসলাম পুতিনকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দুদেশের সম্পর্কের প্রতীক এই প্রকল্প উল্লেখ করে রুশ প্রেসিডেন্টকে পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। সে সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ছিলেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। নিউ ইয়র্ক সিটির আবাসন সংকট মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে মামদানি প্রশাসন।
ব্রুকলিন, ম্যানহাটন ও কুইন্সের 14টি ভবনে ভাড়াটেদের হয়রানি ও বিপজ্জনক পরিস্থিতির অভিযোগে রিয়েল এস্টেট কোম্পানি A&E এর সঙ্গে $2.1 মিলিয়ন ঐতিহাসিক বন্দোবস্ত ঘোষণা করা হয়েছে। বন্দোবস্ত অনুযায়ী দেওয়ানি জরিমানার পাশাপাশি A&E-কে 4,000-এর বেশি ভবন সংক্রান্ত শর্ত লঙ্ঘন সংশোধন করতে হবে এবং ভাড়াটেদের হয়রানি বন্ধে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মেয়র মামদানি বলেন, দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই আবাসন সংকটকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। Now, as a former tenant lawyer myself, before I entered the city council, I've always said that tenants' rights are not worth more than the paper they're written on if they're not enforced in reality. Here we are today, thanks to Mayor Mamdani and his administration, showing what enforcement looks like. গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈঠক করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। প্রয়োজনে শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও জানান তিনি। এদিকে ইউরোপীয় নেতারা জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। এই পরিস্থিতিতে ডেনমার্ক তার মিত্রদের সহায়তায় গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, ওয়াশিংটনের বক্তব্য যতটা উত্তপ্ত, বাস্তবতা ততটা নয়। তারা উত্তেজনা কমাতে কাজ করবেন। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য ইউরোপ সহ ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করছে। ইরানের শেষ শাহ বা রাজার ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। সে সময় তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তার দাবি, এতে সরকার পতনের পথ সহজ হবে এবং প্রাণহানি কমবে। 28শে ডিসেম্বর ইরানের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরান সরকার বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা বলে দাবি করছে। এদিকে এক সপ্তাহের বেশি ধরে চলতে থাকা দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস ফর গাজার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। এতে আরও থাকছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। এই বোর্ড সাময়িকভাবে গাজার প্রশাসন তদারকি এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গাজায় নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন শাসন ব্যবস্থার জন্য 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন করা হয়েছে। অক্টোবর থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের কথা বলা হয়েছে। তবে গত অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় কয়েকশো বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার, সিলেট, ঢাকা রুটে ফ্লাইট চলাচল বন্ধের প্রতিবাদে লন্ডনে সভা হয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ BPKPর উদ্যোগে বুধবার ইস্ট লন্ডনের একটি কনফারেন্স হলে এই প্রতিবাদ সভা হয়। সংগঠনের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাক বাবুলের পরিচালনায় সভায় ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ডক্টর সৈয়দ মাসুক আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুর রহমান, BPKP নর্থ ইংল্যান্ডের চেয়ারম্যান সৈয়দ সাদেক আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুল রহমান, ভাইস চেয়ার পারভেজ কুরেশি ও অন্যরা। যদি রিনসেট না করা হয় তাইলে আমরা এর থেকে বেশি আন্দোলন গড়িয়ে তুলবো। 3 লক্ষ বাঙালি থাকা সত্ত্বেও কেন এটা বাতিল হবে, এইটা আমরা জানতে চাই সরকারের কাছে। 95% এই ফ্লাইট ফুল যাওয়ার পরেও এই ধরনের একটা ডিসিশন, এটা আমাদের সিলেটবাসীকে কমপ্লিটলি আসলে শক করে ফেলছে।
কাতারে বর্ণাঢ্য আয়োজনে বৈরিতা নয় বন্ধুত্ব নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কাতারের উপপ্রধানমন্ত্রী ও সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ডক্টর হামাদ বিন আব্দুল আজিজ আল কাওয়ারির লেখা বইটি বাংলায় অনুবাদ করেছেন কাতার প্রবাসী লেখক ও সাংবাদিক তামিম রায়হান। বৃহস্পতিবার কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় আয়োজিত অনুষ্ঠানে কাতারের উপপ্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি কমিউনিটি নেতা আব্দুল মতিন পাটোয়ারি। পরে তার হাতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই তুলে দেন শরীফুল হক সাজু। অনুষ্ঠানে ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান, কাতারের মহাপরিচালক ডক্টর খালেদ বিন ইব্রাহিম আল সুলাইতি ও অন্যরা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিন পরিবারের অভিভাবকদের সঙ্গে শিশু কিশোরদের দূরত্ব তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কানাডার ক্যালগারির পাবলিক লাইব্রেরি ফিশ ক্রিক শাখায় ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুলের আয়োজনে হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক ইন্টারঅ্যাক্টিভ কর্মশালা, যেখানে দেখানো হয়েছে শিশু কিশোরদের কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও মন্দ দিকগুলো। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। Neuro Creator AI Powered Emotional Intelligence Workshop for Children শিরোনামে কর্মশালায় শিশুরা শিখেছে সৃজনশীল ও আবেগের বহিঃপ্রকাশ। দেখানো হয় শিল্প ও রঙের মাধ্যমে সৃজনশীল আবেগের প্রকাশ। এখানে আমরা ছোট বাচ্চাদের এবং প্যারেন্টসদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে প্রযুক্তির যে বন্ধন, সেখানে কতটা আমাদের শিশুরা নিরাপদ, সেখানে আমাদের এই সচেতনতা। কর্মশালায় উঠে আসে এআই মোবাইল ফোনের প্রতি শিশু কিশোরদের ঝুঁকে পড়ার বিভিন্ন দিক। কর্মশালায় 6 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নেয়। এই ওয়ার্কশপটি অর্গানাইজ করেছি শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য। কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ সাকিবুল্লাহ সৌরভ শিশু কিশোরদের জন্য উদ্ভাবনী শিক্ষামূলক কর্মশালা পরিচালনা করেন। We've had a workshop recently with Dr. Luc Balcombe from Australia on AI and mental health in youth and nurturing our young people, which is really important. কর্মশালার মূল বিষয়বস্তু ছিল কিভাবে এআই ভালো বা খারাপ বন্ধু হতে পারে। বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্ট, ওদের মানসিক স্বাস্থ্য এবং তাদের এআইকে কিভাবে তাদের দৈনন্দিন জীবনে ভালোভাবে অ্যাডাপ্ট করিয়ে একটা ভালো কোনো রেজাল্ট আনা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। My journey in AI and mental health, as well as inspiring children and the future leaders. বিশেষ এই কর্মশালায় প্রযুক্তি এবং আবেগ উভয়কেই কিভাবে ইতিবাচকভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়। দিন দিন আমাদের সন্তানেরা ঝুঁকে পড়ছে প্রযুক্তির দিকে, আর আমরা হারিয়ে যাচ্ছি আমাদের সন্তানদের ভালোবাসা, আবেগ আর বন্ধন থেকে। আজকের এই কর্মশালা অভিভাবক এবং শিশুদের উভয়ই উপকৃত হবেন, এমনটাই জানালেন আয়োজকরা। কানাডার ক্যালগারি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। আগামী প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ওমানে বৃহত্তর চট্টগ্রাম সমিতি আয়োজন করে মেজবান পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। মাস্কাটের হালবান এলাকায় এই আয়োজনে শিকড়ের খোঁজ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন নতুন প্রজন্ম। চট্টগ্রামের প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। হাশেম চৌধুরীর পাঠানো তথ্য, ভিডিও চিত্র শিহাব খান দিগন্তের রিপোর্ট। 2015 সালে ওমানের মাটিতে আত্মমানবতার সেবায় ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হওয়া বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমান প্রতি বছরেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতে আয়োজন করে থাকে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে মাস্কেটের হালবান এলাকায় সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলায় নানা শ্রেণীর পেশার প্রবাসীরা উপস্থিত হয়ে খুঁজে নেন শৈশবের শিকড়। নতুন শিশু কিশোর থেকে শুরু করে সবার জন্য আয়োজন করা হয় নানা খেলাধুলার। নাম জানা না জানা হরেক রকমের পিঠাপুলির সাথে পরিচিত হতে পেরে বেশ খুশি শিশুরা। এমন মিলন মেলার মাধ্যমে শত ব্যস্ততার মাঝে ক্ষণিকের জন্য মুক্তি মেলে প্রিয়জনদের কাছে পেয়ে। অংশগ্রহণ আমাদের যে কোনো অনুষ্ঠান ইনশাআল্লাহ এরকম জাঁকজমক হয়ে থাকে। চট্টগ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একসাথে লালন করাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা এখানে উপস্থিত যাতে এমন লাগছে যেন একটা মিনি বাংলাদেশ। এটা চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ অসাধারণ মেজবান ছিল। চট্টগ্রাম সমিতি ওমানে যখন অনুষ্ঠান হয় তখন বোঝা যায় হাজার বছরের ইতিহাস। আমরা সবাই অনেকগুলো পিঠা খাইছি, যেগুলো চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী পিঠা। অনুষ্ঠানের সভাপতি ইয়াসিন চৌধুরী
সিআইপি সমিতি প্রতিষ্ঠার পর থেকে নানা কর্মকাণ্ড তুলে ধরেন। আপনারা সবাই অবগত আছেন, এই পর্যন্ত চট্টগ্রাম সমিতির উদ্যোগে প্রায় আমরা 400-র কাছাকাছি আমাদের প্রবাসী ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি। বাংলাদেশ স্কুল মাস্কেট, বাংলাদেশ স্কুল সাহাম, বাংলাদেশ স্কুল জালান সহ আরো অন্যান্য যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতি বছর আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশ স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। ইটালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ 26শে মার্চ। বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশীরা 25শে জানুয়ারি অনলাইনে এবং সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। প্রত্যাহারের শেষ সময় 2রা ফেব্রুয়ারি। প্রার্থিতা যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 5ই ফেব্রুয়ারি। ইটালির রাজধানী রোমের মন্তেভের্দে অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম প্রধান। প্রধান অতিথি ছিলেন জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ তাইফুর রহমান ছোটন। বক্তব্য দেন জেলা সমিতির উপদেষ্টা সগির আহমেদ হুমায়ুন, শাফিজুল হক শাফিজ এবং নজরুল ইসলাম বাবু ও অন্যরা। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ভারতের উত্তাপের আঁচ লেগেছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও। ভারত পাকিস্তান ম্যাচের নো হ্যান্ডশেক পুনরাবৃত্তি হয়েছে যুব বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচে। টসের পর হাত মেলাননি ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রে ও বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরার। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় বিতর্ক। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম তৈরি না হওয়ায় তিনি তার ভাইস ক্যাপ্টেনকে টস করতে পাঠান। এর আগে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে নিয়মিত এই দৃশ্য দেখা গেছে। সংবাদ শেষ করব প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। গুম, খুন, নির্যাতনের শিকার ও পরিবারের পাশে থাকতে তারেক রহমানের অঙ্গীকার। কৌশলের নামে বিএনপি গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি মন্তব্য। হস্তক্ষেপ নয়, কেবল ভোট পর্যবেক্ষণ করার কথা জানালো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। সিকিউরিটি অ্যালার্ট জারি করতে হবে না বলে আশা। এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। ইউরোপ, ন্যাটো সদস্য দেশগুলোর নতুন উদ্বেগ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।